সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পিছু হটতেই নারাজ চীন, বৈঠক বিফলে উত্তেজনা চরমে। লাদাখের দিকে 20,000 সৈন্য পাঠাচ্ছে পাকিস্তান, ভারতের সঙ্গে টু ফ্রন্ট যুদ্ধের প্রস্তুতি। জম্মু কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় সিআরপিএফ জওয়ানসহ হতাহত 4। বিতাড়িত গুন্ডা আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন না জাতিসংঘকে ইরান, অন্য কারো মতামতের কোনো মূল্য আমেরিকার কাছে নেই। পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সম্পর্কে আমেরিকার অবস্থান খুবই ধ্বংসাত্মক বলছে রাশিয়া। ইরান বিরোধী ক্ষোভ উগরে দিল বাহরাইন ও আমেরিকা, সন্ত্রাসীদের মদদ দিচ্ছে ইরান। এবং সবশেষে জানাবো, আমাদের উপকূল ছাড়ুন, ইসরায়েলকে লেবাননের হুঁশিয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পিছু হটতেই নারাজ চীন, বৈঠক বিফলে। সীমান্ত বিবাদ এবং উত্তেজনা মেটাতে চীন ভারতের মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠকও ফলপ্রসূ হলো না। সূত্রের খবর, পিছু হটতেই নারাজ চীন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সীমান্ত বিবাদ এবং উত্তেজনা কমাতে ভারত চীনের মধ্যে সামরিক স্তরে বৈঠক চলছিলই। তার মধ্যেই ঘটে গিয়েছে গত 15 জুনের রক্তাক্ত সংঘর্ষের ঘটনা। তারপরেও এক দফা বৈঠক হয়েছে, কিন্তু সেনা সমাবেশ নিয়ে জট কাটেনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের ভারত চীন কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক বসে। ভারতীয় ভূখণ্ডের চুশুল পয়েন্টে মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হওয়া বৈঠক চলতে থাকে প্রায় 12 ঘন্টা ধরে এবং শেষ হয় মঙ্গলবার রাত 11টা নাগাদ। সূত্রের খবর, তৃতীয় বৈঠকও ফলপ্রসূ হয়নি। পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় মে মাসে গোড়ার দিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রচুর সেনা সমাবেশ করে চীন। ভারতও পাল্টা সেনা ও রসদ মজুদ শুরু করায় ভারত চীন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। উত্তেজনা বাড়ে গালোয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। সেই পরিস্থিতি থেকে স্থিতাবস্থা ফেরাতে শুরু হয়েছিল কোর কমান্ডার পর্যায়ের বৈঠক। গত 6 জুন প্রথম দুপক্ষের মধ্যে সেই বৈঠক হয়। তারপর 15 জুন রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে উত্তেজনা চরমে ওঠে। সাময়িকভাবে সেই সামরিক পর্যায়ের বৈঠক অনিশ্চিত হয়ে পড়লেও 22 জুন ফের দুপক্ষ আলোচনায় বসে। এরপর মঙ্গলবার 12 ঘন্টা ধরে চলল তৃতীয় দফা বৈঠক। লাদাখের দিকে 20,000 সৈন্য পাঠাচ্ছে পাকিস্তান। একদিকে চীনের সঙ্গে ভারতের দফায় দফায় বৈঠক চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছে দুপক্ষই। কিন্তু অন্যদিকে শোনা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে যোগসাজশ চলছে চীনের। দুই দেশকে বলা হয় সব ঋতুর বন্ধু, তাই স্বাভাবিকভাবেই এই সংঘাতে চীনের পাশে থাকার জন্য এগিয়ে যাচ্ছে পাক সেনা। সূত্রের খবর, গিলগিট বালতিস্তান এলাকার দিকে সৈন্য পাঠিয়েছে পাকিস্তান। চীনা সেনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য 20,000 অতিরিক্ত বাহিনী লাদাখ অঞ্চলের দিকে পাঠিয়েছে পাকিস্তান। মনে করা হচ্ছে চীন পাকিস্তান উভয়ই ভারতের সঙ্গে টু ফ্রন্ট যুদ্ধের দিকে যেতে চাইছে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর সঙ্গে গোপনে কথাবার্তা চলছে চীনের। এমনকি পাকিস্তানের কুখ্যাত ব্যাট বাহিনীকে দিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনাও করা হচ্ছে। জম্মু কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সোপোরে আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স CRPF-এর উপরে স্বাধীনতাকামীদের হামলায় একজন হেড কনস্টেবল নিহত হয়েছেন এবং অন্য 2 জওয়ান আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে এক বেসামরিক ব্যক্তিও গুরুতর আহত হন। নিহত হেড কনস্টেবল 179 ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, স্বাধীনতাকামীরা আচমকা CRPF টহল দলের উপরে আক্রমণ চালালে ওই হতাহতের ঘটনা ঘটেছে। আজ তক হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে বলা হয়েছে, বুধবার সকালে সোপোরের মডেল টাউনে CRPF-এর তল্লাশি দলের উপরে গুলিবর্ষণ করা হয়। স্বাধীনতাকামীদের পক্ষ থেকে এলোপাথারি গুলিবর্ষণে 3 জওয়ান ও একজন বেসামরিক হতাহত হয়েছে। 4 জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন এক হেড কনস্টেবল মারা যান। CRPF-এর IG রাজেশ যাদব বলেন, হামলায় আমরা হেড কনস্টেবল দীপচাঁদকে হারিয়েছি। এক জওয়ান জীবন যুদ্ধে লড়ছে। তৃতীয় জওয়ান গুলিবিদ্ধ না হলেও অভিযান চলাকালীন তিনি আহত হয়েছেন। উভয় জওয়ানেরই চিকিৎসা চলছে।
এদিকে ওই ঘটনার পরে জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে যৌথভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং হামলাকারী স্বাধীনতাকামীদের সন্ধান চলছে। উপত্যকায় নিরাপত্তা বাহিনী স্বাধীনতাকামীদের নির্মূল করতে একটি অভিযান শুরু করেছে। ওই অভিযানের ফলে গত জুন মাসে 48 স্বাধীনতাকামী নিহত হয়েছে। বিতাড়িত গুন্ডা আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার মতো বিতাড়িত গুন্ডার কাছে আত্মসমর্পণ করা জাতিসংঘের উচিত হবে না। মার্কিন বলদর্পিতার কাছে নতি স্বীকার করলে বিশ্বে আবার জঙ্গলের আইন চালু হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার অনলাইনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে যোগ দিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে জারিফ বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্মুখীন। আমরা কি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাবো, নাকি একটি বিতাড়িত গুন্ডার খামখেয়ালির কাছে আত্মসমর্পণ করে জঙ্গলের আইনে ফিরে যাব? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বছরের পর বছর আলোচনা ও দর কষাকষি করে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল এবং সেখানে পারস্পরিক লেনদেনের একটি প্যাকেজ তৈরি হয়েছিল। তিনি বলেন, সেই প্যাকেজ অনুযায়ী ইরান অনেক কিছু দিয়েছে এবং তার বিনিময়ে এখন অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়া ইরানের অকাট্য অধিকারে পরিণত হয়েছে। জারিফ বলেন, মার্কিন গুন্ডার কাছে আত্মসমর্পণ করলে এর প্রতিক্রিয়ায় ইরানের জবাব হবে অত্যন্ত কঠোর। বৈঠকে 2231 নম্বর প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয় এবং সেখানে সদস্য দেশগুলো ইরানের পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের আহ্বান জানায়। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার মার্কিন প্রচেষ্টার সমালোচনা করে বৈঠকে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া বলেন, আমেরিকা ইরান বিরোধী একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে প্রমাণ করেছে অন্য কারো মতামতের কোনো মূল্য ওয়াশিংটনের কাছে নেই। কাজেই আমেরিকার ইরান বিরোধী যে কোনো তৎপরতা রাশিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধিও ইরানের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোর বিরোধিতা করেন। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এবং তার ভিত্তিতে অনুমোদিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী আগামী 18 অক্টোবর ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে। ওই খসড়া নিয়ে আলোচনা ছিল মঙ্গলবারের বৈঠকের অন্যতম উদ্দেশ্য। পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সম্পর্কে আমেরিকার অবস্থান খুবই ধ্বংসাত্মক। রাশিয়া বলেছে, পরমাণু বিস্ফোরণ ও পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সম্পর্কে আমেরিকা অত্যন্ত ধ্বংসাত্মক অবস্থান নিয়েছে। ওয়াশিংটন প্রকাশ্যে বলছে, তারা এই চুক্তি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করার জন্য কোনো চিন্তা করছে না। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি এই মুহূর্তে মারাত্মক চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই অবস্থায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার অবস্থান পুনর্বিবেচনার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। রুশ বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সম্পর্কে আমেরিকার অবস্থান পুনর্বিবেচনা করার জন্য আমরা ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাই। এই চুক্তি বিশ্ববাসীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে। 1996 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সিটিবিটি অনুমোদন করা হয়, যার আওতায় সমস্ত ধরনের পরমাণু বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছিল।
কিন্তু বেশ কয়েকটি দেশ এই চুক্তি অনুমোদন না করায় তা পুরোপুরিভাবে কার্যকর হয়ে উঠতে পারেনি। আমেরিকা এই চুক্তিতে সই করেছে, তবে কংগ্রেস তা অনুমোদন করতে অস্বীকার করে আসছে। 1996 সালে রাশিয়া এই চুক্তিতে সই করে এবং 4 বছর পর সংসদে অনুমোদন করে। এ পর্যন্ত 183টি দেশ এই চুক্তিতে সই করেছে এবং 166টি দেশ তাদের আইনসভায় তা অনুমোদন করেছে। ইরান বিরোধী ক্ষোভ উগরে দিল বাহরাইন ও আমেরিকা। বাহরাইনের আলী খলিফা সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানি তার দেশের ইরান বিরোধী অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি সোমবার মানামা সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরান বিরোধী ক্ষোভ উগরে দেন। বাহরাইনের সরকার বিরোধী আন্দোলনকারীদের কঠোর হাতে দমন করার বিষয়টিকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিশেষ করে বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি হাস্যকরভাবে ইরানকে সন্ত্রাসবাদে সমর্থনের দায়ে অভিযুক্ত করে বলেন, ইরান যাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য বিশ্বের দেশগুলোর উচিত তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। যৌথ সংবাদ সম্মেলনে ব্রায়ান হুকো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করেন। বিশ্লেষকরা বলছেন, বাহরাইনের আলে খলিফা সরকার বহুদিন ধরে আমেরিকা ও সৌদি আরবের তাবেদারির মাধ্যমে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বলেছে, এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ না তুলে বাহরাইন সরকারের উচিত বিরোধী নেতাদের সঙ্গে আলোচনায় বসার জন্য আন্তর্জাতিক সমাজ যে আহ্বান জানাচ্ছে তাতে ইতিবাচক সাড়া দেয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে তেহরানকে জড়িয়ে যে বক্তব্য দেয়া হচ্ছে তা এতটা ডাহা মিথ্যা যে বিশ্বের কেউ তা বিশ্বাস করবে না। আমাদের উপকূল ছাড়ুন, ইসরায়েলকে লেবানন। লেবাননের উপকূল থেকে তেল এবং গ্যাস উত্তোলনের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেছেন, আরব এই দেশটির উপকূলে কাউকে তেল গ্যাস অনুসন্ধানের সুযোগ দেবে না বৈরুত। লেবাননের একটি গ্যাস ক্ষেত্রের কাছে ইহুদিবাদী ইসরায়েল তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ চালানোর ব্যাপারে লাইসেন্স ইস্যু করার একদিন পর লেবাননের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দিলেন। ইহুদিবাদী ইসরায়েল যে এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সেটি ব্লক 72 নামে পরিচিত এবং লেবানন ও ইসরায়েলকে বিচ্ছিন্নকারী বিতর্কিত স্থানে অবস্থিত। এলাকাটি লেবাননের উপকূল থেকে 870 কিলোমিটার দূরে। প্রেসিডেন্ট আউন আরও বলেন, ইসরায়েল যদি ওই এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের চেষ্টা করে তাহলে পরিস্থিতি জটিল হবে। আগামী 1 মাসের মধ্যে ওই এলাকায় লেবানন তেল এবং গ্যাস উত্তোলন শুরু করবে বলে জানান প্রেসিডেন্ট মিশেল আউন। এদিকে লেবাননের দক্ষিণ সীমান্তের ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদের সদস্যদের বৈঠক আহ্বান করেছেন প্রেসিডেন্ট আউন। লেবানন উপকূলে ইসরায়েলের তেল গ্যাস অনুসন্ধানের পরিকল্পনাকে লেবাননের সংসদ সদস্য কাসেম হাশেম দস্যুতা এবং যুদ্ধ ঘোষণা শামিল বলে মন্তব্য করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।